বৈরী আবহাওয়ার কারণে ঈদ উল ফিতরের ঈদ জামাত মসজিদের ভিতরে করতে হলেও ঈদ উল আজহায় আবারও খোলা ময়দানে নামাজ পড়ার সুযোগ মিলেছে। সকাল থেকে তাই নিউ ইয়র্ক ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ ভিড় করেন থমাস এডিসন হাই স্কুল মাঠে। ঈদের নতুন পোশাক হাতে জায়নামাজ আর সুগন্ধি মেখে পরিবারের সবাইকে নিয়ে তারা ঈদগাহে আসেন। জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা ময়দানে এই আয়োজন বিগত বছরগুলো জুড়ে নর্থ আমেরিকার মুসলিম জাহানের বড় মিলন মেলা হিসেবে পরিচিত। বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এই জামাতে অংশ নিতে আসেন। বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের সর্ববৃহৎ ঈদের জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারের এই টমাস এডিসনের ফিল্ডের থেকে বিশ্বের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই এখানে আসে, সবার সাথে দেখা হয়, ঈদের শেষে আমরা মিলামেশা করি, কোলাকুলি করি। সো ঈদের একটা বাংলাদেশের একটা ফিলিং আসে যখন এখানে সবাই মিলে আমরা আসি, এখানে নামাজ পড়ি। ঈদের আনন্দে আজকে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে ঈদের জামাতে শরীক হয়েছি। আমরা চাই এভাবে আমাদের সমাজটি একীভূত হোক, সবার সাথে একটা গেট টুগেদার হয়, সবার সাথে নামাজ পড়ি, নামাজের পর খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, এটাই তো ঈদ। আমি এই মাঠে ঈদ করি সিন্স 2014 থেকে। এটা আলাদা একটা অনুভূতি। আমি আমার শৈশবকে ফিল করি, যখন আমি আমার বাবার হাত ধরে ঈদগাতে যেতাম, সেটা আমি ফিল করি এখানে আসার পর। এই জামাতে অংশ নেন নারীদের অনেকেও। তাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা থাকায় পরিবারের সবাই এক জামাতে নামাজ পড়ার সুযোগ পান। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরাও উদ্গ্রীব থাকেন এখানে নামাজ পড়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে। প্রায় প্রতি বছরই আমি এখানে ঈদ উদযাপনে এবং নামাজে অংশগ্রহণ করি। আমরা এখানে আসি, এটা একটা মহামিলন। আমি এই কমিউনিটিটাকে অত্যন্ত পছন্দ করি, ভালো লাগে। এই যে ঈদটা, এটা আমাদের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসে, আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে। সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া হয়েছে, সবার জন্য আমরা দোয়া করেছি। আমরা সবার জন্য ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমরা লোভী হয়ে গেছি, আমরা প্রত্যেক স্তরে লোভী। আমাদের সরকার লোভী, আমি নিজে লোভী, আমার বাবা লোভী, আমার ভাই লোভী। এই লোভ আমাকে সম্বরণ করতে হবে। এই ঈদ আমাদেরকে এই শিক্ষাই দেয়। That the Muslim community must come together, be united in order to help our brothers and sisters who are still suffering here in America and around the world. জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এই আয়োজনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা। তারা মুসলিম কমিউনিটির সাথে সৌহার্দ্য বিনিময় করেন। So many people out here celebrating the religion, making sure that they are doing it together as families and as a community, and I think that's something we need to focus on more and more. Eid Mubarak, Salam Alaikum. We are here at a joyful celebration in the middle of Queens, Jamaica Muslim Center. We're celebrating together. I'm Korean, but I'm proud to be here with Muslims. We have Bengali Muslims, Pakistani Muslims, people from all over the world gathered together. Enjoy. নামাজ শেষে মুসলিম জাহানের কল্যাণ কামনায় মোনাজাত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান ইমাম মাওলানা আবু জাফর বেগ। আমরা এই সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ বা হানাহানি, এটা আমরা চাই না, এবং আমরা আশা করি যে এই আমাদের দোয়া, আমরা মন খুলে আজকে দোয়া করব সবাইকে নিয়ে। জামাত শেষে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। হাত মিলিয়ে কোলাকুলি করে প্রবাসী জীবনে নিজেদের মধ্যে সৌহার্দ্যময় এক নতুন পৃথিবীর প্রত্যয় জানান তারা। বিশ্বজুড়ে বাড়ছে প্রতিহিংসা, যুদ্ধ আর হানাহানি। কমে যাচ্ছে মানবিকতা। ঈদুল আজহার শিক্ষা মানুষে মানুষে সম্পর্ক বাড়ানো শেখায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে। থমাস এডিসন হাই স্কুল মাঠে বিশাল এই জমায়েত থেকে বিশেষ মোনাজাতে উঠে এলো আগামী দিনগুলো মানুষের জীবন কিভাবে মঙ্গলময় এবং আনন্দময় হতে পারে। নিউ জার্সির নিউইয়র্ক শহরে ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্রে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আটক অভিবাসীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছেন অভিবাসন অধিকার কর্মী, পরিবার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রটির বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তাদের। বিক্ষোভকারীরা নো আইস, নো কে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দিতে দিতে আটক কেন্দ্রটির সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইস কর্মকর্তাদের হাতে ব্যাটনও দেখা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিনও কেন্দ্রটির বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডেলানি হলে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ, নষ্ট খাবার এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাবের মধ্যে রয়েছেন। এমনকি কয়েকশো আটক ব্যক্তি অনশন শুরু করেছেন বলেও দাবি করেছেন অধিকার কর্মীরা। As I've said so many times, ICE's own data, the individuals inside do not have criminal records. নিউ জার্সির কংগ্রেসম্যান রব মেনেন্ডেজ বলেন, আইএসের নিজেদের তথ্য অনুযায়ী কেন্দ্রটিতে থাকা অনেকেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তাদের অনেকে আমেরিকান নাগরিকদের সঙ্গে বিবাহিত এবং অনেকের সন্তানও আমেরিকান নাগরিক। Why are we holding our neighbors, our community members in this privately run detention center that can't do anything right? মেনেন্ডেজ আর অভিযোগ করেন, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে বাইরের বিক্ষোভকে বড় করে দেখাতে চাইছে। তার ভাষায়, সরকার জনগণকে জানাতে চাইছে না কেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অপরাধমূলক রেকর্ডবিহীন মানুষদের এসব বেসরকারি আটক কেন্দ্রে রাখা হচ্ছে। বিক্ষোভস্থলে বিভিন্ন প্লেকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিয়ার, হিউম্যান রাইটস ভায়োলেশনস ইনসাইড, ক্লোজ ডেলানি হল এবং লেট দেম আউট। অভিবাসন অধিকার সংগঠনগুলো বলছে, 1000 শয্যার এই আটক কেন্দ্রটি পরিচালনা করছে বেসরকারি কারা কোম্পানি জিও গ্রুপ। তাদের অভিযোগ, প্রয়োজনীয় নগর অনুমোদন ছাড়াই কেন্দ্রটি চালু করা হয়েছে এবং শুরু থেকেই স্থানীয় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের বিরোধিতার মুখে ছিল এটি। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলো কেন্দ্রটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আটক কেন্দ্রটি পরিদর্শন করতে চাইলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে এক বিবৃতিতে গভর্নর বলেন, তাকে প্রবেশ করতে না দেওয়ায় ভেতরে কি লুকানো হচ্ছে তা নিয়ে আরো গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার সময় নিউ জার্সির সেনেটর অ্যান্ডি কিমো সেখানে উপস্থিত ছিলেন। উত্তেজনা কমানোর চেষ্টা করতে গিয়ে তিনি পেপার স্প্রের মুখে পড়েছেন বলে জানা গেছে। ওয়াশিংটন স্টেটের একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় কয়েকজন নিহত ও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। লংভিউ শহরের নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণ ও ভেঙে পড়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ফায়ার ডিপার্টমেন্ট এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। কয়েকজন কর্মীর এখনও খোঁজ পাওয়া যায়নি। ফায়ার ডিপার্টমেন্টের ব্যাটালিয়ন চিফ মাইক গরসাস জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:15 দিকে হোয়াইট লিকার নামে পরিচিত এক ধরনের শিল্প রাসায়নিক ভর্তি ট্যাঙ্ক ফেটে যায়। এই রাসায়নিক কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। কেলসো ফায়ার ডিপার্টমেন্টের প্রধান স্কট গোল্ডস্টেইন বলেন, হোয়াইট লিকার মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম কার্বনেটের মিশ্রণ। এটি অত্যন্ত ক্ষতিকর এবং মানবদেহের সংস্পর্শে এলে মারাত্মক রাসায়নিক দাহের সৃষ্টি হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় 80,000 গ্যালনের ট্যাঙ্কটি 60% ভর্তি ছিল। ট্যাঙ্কটি ভেঙে যাওয়ার পর ভয়াবহ চাপ ও রাসায়নিক ছড়িয়ে পড়ে, যার ফলে বহু কর্মী গুরুতর আহত হন। আহতদের ল্যাংভিউ, ভ্যাঙ্কুভার এবং পোর্টল্যান্ড এলাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত 9 জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার পর আশপাশের এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তারপরও নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। কারখানার ভেতরে এখনও উদ্ধার অভিযান চলছে। হ্যাজম্যাট বিশেষজ্ঞরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রাসায়নিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে। ট্যাঙ্কটি কেন ভেঙে পড়ল এবং নিরাপত্তার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেন প্যাক্সটনকে সমর্থন দিয়ে আবারও রিপাবলিকান পার্টিতে নিজের প্রভাবের শক্ত বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাস রিপাবলিকান সিনেট প্রাইমারি রান অফে দীর্ঘদিনের সিনেটর জন কর্নিনকে বড় ব্যবধানে হারিয়ে বিজয় পেয়েছেন ট্রাম্প সমর্থিত কেন প্যাক্সটন। অ্যাসোসিয়েটেড প্রেসের ঘোষণায় এই ফল নিশ্চিত হওয়ার পর রিপাবলিকান পার্টির ভেতরে নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবারের এই নির্বাচনে প্রায় 64% ভোট পান প্যাক্সটন। অন্যদিকে 4 মেয়াদের সিনেটর কর্নিন পান প্রায় 36% ভোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্পপন্থী মেগা ঘরানার শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করেছে।
সেনেটর জন কর্নিনের দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক ট্র্যাক রেকর্ড নিয়ে তীব্র আক্রমণ চালিয়েছেন কেন প্যাক্সটন। ফক্স নিউজকে প্যাক্সটন বলেন, কর্নিন অতীতে ট্রাম্পের সীমান্ত প্রাচীর নির্মাণের বিরোধিতা করেছিলেন এবং অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার পক্ষে কাজ করেছেন। অন্যদিকে প্যাক্সটনকে অ্যালবাট্রস বা গলার কাঁটা আখ্যা দিয়ে জন কর্নিন বলেন, টেক্সাসের ভোটাররা স্বাধীনচেতা এবং তারা ব্যক্তিক উৎসার ঊর্ধ্বে উঠে কাজের মূল্যায়ন করবেন। তবে রান অফ নির্বাচনে কোনো কারণে হেরে গেলেও দলের স্বার্থে রিপাবলিকান প্যানেলকেই সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জন কর্নিন দাবি করেছেন তিনি প্যাক্সটনের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। তার মতে প্যাক্সটনের বিরুদ্ধে থাকা বিভিন্ন আইনি জটিলতা এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। টেক্সাসের অস্টিন ডেমোক্রেট ঘেঁষা এলাকা হিসেবে পরিচিত হলেও সেখানকার রিপাবলিকান ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব স্পষ্ট। অভিজ্ঞ সেনেটর জন কর্নিনের বিপরীতে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে দেয়া ট্রাম্পের সমর্থনই ভোটের সমীকরণ বদলে দিয়েছে। অনেক সাধারণ ভোটার প্রার্থীদের ব্যক্তিগত দোষ ত্রুটির চেয়ে ট্রাম্পের নীতিকেই বড় করে দেখছেন। I am in the main a supporter of Trump and his policies, so I'm just trying to stay in the same vein. অধিকাংশ জনমত জরিপে প্যাক্সটন এগিয়ে থাকলেও রিপাবলিকানদের জন্য মূল চিন্তার কারণ ডেমোক্রেটিক প্রার্থী জেমস ট্যালরিকো। পেশায় একজন প্রেসবিটেরিয়ান সেমিনারিয়ান এবং অনুদান সংগ্রহের রেকর্ড গড়া এই তরুণ ডেমোক্রেট নেতা মূলত স্বাধীন ও মধ্যপন্থী ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। There's a lot of unhappiness with what's happening currently and no pushback from senators or সেনেটে 53-47 আসনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা। ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ নিতে হলে এই নভেম্বরের নির্বাচনে অন্তত 4টি আসন ছিনিয়ে নিতে হবে। 1994 সালের পর টেক্সাসে কোনো ডেমোক্রেট প্রার্থী জয়ী হতে পারেননি, কিন্তু প্যাক্সটনের আইনি কেলেঙ্কারিকে পুঁজি করে ডেমোক্রেটরা যদি এবার টেক্সাসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে তবে রিপাবলিকানরা কোণঠাসা হয়ে পড়বেন বলে মনে করছেন ভোটারদের একাংশ। People are kind of waking up to what those conservative values and those conservative politicians actually mean for Texas. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।